আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2026 অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্র তার উত্তরগুলো আমরা দেখে নেব। এই প্রশ্নপত্রটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো তোমাদের ফাইনাল এক্সামে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখে নেব। দেখো, 1 নম্বর হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তারপর হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন, অর্থনীতি ও জীবনযাত্রা, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, আর হচ্ছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই অধ্যায়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসে জেনে নেবে, কারণ সব স্কুলে সিলেবাস এক নাও হতে পারে, কিছু কিছু স্কুলে এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। তো এরপর আমরা দেখো তোমাদের পরীক্ষার যে নাম্বার বিভাজন সেটা দেখে নেব। 70 নম্বরের পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা এবং সময় থেকে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে হচ্ছে 14টি প্রশ্ন দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন, যেগুলোর মান 1 নম্বর করে, সঠিক উত্তর এগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো এই 1 নম্বর মানে যে প্রশ্ন দেখো, কোনো অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন থাকবে, কোনো অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 14টা। তারপর হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলো থাকবে 14টা। 1 নম্বর মানের এগুলো হচ্ছে প্রশ্ন যেগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে 14টা। এই প্রশ্নগুলো কোনো অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন, কোনো অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন, এরকম করে দেওয়া থাকবে। নেক্সট 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 6টা। ওকে, 6 2 12 নম্বর। তো এখানে দেখো, প্রতিটা অধ্যায় থেকে তোমাদের 1টি করে প্রশ্নের উত্তর সাধারণত লিখতে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 5টা, 3 5 15 নম্বর। ওকে, এখানে তোমাদের 3 5 15 সব প্রতিটা অধ্যায় থেকে দেখো 1টি করে প্রশ্ন থাকছে, এক্সট্রা প্রশ্ন এখানে থাকবে এবং সেখান থেকে 5টার উত্তর লিখতে হবে। এরপর 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো লিখতে হবে 3টি, 3 5 15 নম্বর। এই 5 নম্বর মানের যে প্রশ্নগুলো দেখো তোমাদের সাধারণত এই 3 4 5 এই 3টি অধ্যায় থেকে সাধারণত 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে। ওকে, তো এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে। তো এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে ফাইনাল পরীক্ষায়। তো চলো একটি প্রশ্নপত্র আমরা দেখবো, তার উত্তরগুলোও দেখে নেব এবং এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরে, তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে, তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ওকে, এবং সেখানে তোমাদের সিটি মানে নিজের এলাকার নাম লিখবে, লিখে নিজের মতো পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের সামনে অ্যাপটি খুলে যাবে এবং তারপর সবার উপরে ক্লিক করে এখানে ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যে ক্লাসের পিডিএফ তুমি দেখতে চাইছো বা কিনতে চাইছো সেই ক্লাসটাকে সিলেক্ট করে নিতে হবে। সব ক্লাসগুলো সিলেক্ট করতে পারো। সব ক্লাসগুলো সিলেক্ট করলে একটা নির্দিষ্ট ক্লাসের মানে যে পিডিএফ সেগুলো একটু খুঁজে পেতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? তার জন্য যদি আমি ক্লাস 6টাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে ক্লাস 6-এর কোর্সগুলো আমি দেখতে পাবো। দেখো, ওপরেও দেখা যাচ্ছে, আবার নিচেও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সাবজেক্ট ওয়াইজ রয়েছে এবং অল সাবজেক্টেরও কোর্স রয়েছে, ঠিক আছে? অল সাবজেক্টের জন্য এখানে 390, দেখো এখানে প্রাইস রাখা হচ্ছে 399 অল সাবজেক্টের জন্য। বাংলা, ইতিহাস, ভূগোল, গণিত আর হচ্ছে ইংরাজি। গণিত আর ইংরাজির কিন্তু হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই, শুধুমাত্র 5টা করে মডেল কোশ্চেন পেপারের সেট উত্তর করে দেওয়া হয়েছে আর 5টি প্র্যাকটিস করার জন্য সেট দেওয়া আছে। বাকি বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে এবং এখানে প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন পেপার সেট উত্তর সহ সব কিছু রয়েছে। তো ডিটেলস চেক করার জন্য প্লে লিস্টে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করবে, তারপর হচ্ছে দেখো সাবজেক্ট ওয়াইজ এগুলো চলে আসবে। এখান থেকে তুমি পারচেস করার পর ডাউনলোড করে নিতে পারো, অথবা এখানে দেখো ক্লিক করে প্রথমে রয়েছে কি মানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন, তো তারপর মডেল কোশ্চেন পেপার উত্তর দেওয়া আছে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে। এগুলো ডাউনলোড করে নিতে পারবে। পারচেস করতে হবে তোমাকে, অনলাইনে পেমেন্ট করে দিতে হবে এখানে বাই নাওতে ক্লিক করে। ওকে, এছাড়া অন্যান্য ক্লাস নেওয়ার জন্য সবার উপরে আবার ক্লিক করতে হবে। তারপরে যদি চাও সব ক্লাসগুলো সিলেক্ট করতে, সবগুলো সিলেক্ট করতে পারো। যে কোনো 2টি ক্লাস সিলেক্ট করতে পারো, যে কোনো 3টি ক্লাস সিলেক্ট করতে পারো। তো আমি সবগুলো ক্লিক করে যদি করি তাহলে কী হবে, সব ক্লাসের এখান থেকে আমি দেখতে পাবো, নিজের থেকেও দেখা যেতে পারে। অথবা এখানে অল কোর্স রয়েছে, যদি এখানে ক্লিক করে এখান থেকেও আমি এইভাবে স্ক্রল করে দেখতে পারবো, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম অ্যাপটি সম্পর্কে। এবার চলো আমি প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমাদের পরপর দেখাবো। 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1-এর কয়েক থেকে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে খ্রিস্টীয় ধর্মীয় উদ্দেশ্যে জমি দানকে বলা হতো কারসাপন ব্যবস্থা, রূপক ব্যবস্থা, অগ্রহার ব্যবস্থা। তো গুপ্ত ও গুপ্ত পরবর্তীকালে যে ধর্মীয় উদ্দেশ্যে জমি দান করা হতো তাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। কয়েক থেকে পরবর্তী বৈদিক সাহিত্যে হেই করে দেখানো হয়েছে বৈশ্যদের, চণ্ডালদের, ক্ষত্রিয়দের। উত্তর হবে বৈশ্যদের। গয়ের দেখা হচ্ছে মহাব্রত প্রবর্তন করেন
পার্শ্বনাথ, মহাবীর, গৌতম বুদ্ধ। উত্তর হবে এখানে মহাবীর। তারপর ঋগ্বেদের বর্ণ বলতে প্রথম দিকে বোঝাতো নানা রং, গায়ের রং না অক্ষর। তো ঋগ্বেদের বর্ণ বলতে প্রথম দিকে বোঝাতো গায়ের রং। উঙর দাগে সমুদ্র যাত্রাকে পাপ হিসাবে দেখতেন ক্ষত্রিয়রা, ব্রাহ্মণরা, বৈশ্যরা। উত্তর হচ্ছে ব্রাহ্মণরা। সকারই বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, প্রথম চন্দ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে। তো সকারই বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরের দেখা হচ্ছে ওয়ার কথার মানে হলো, তো এখানে অপশান রয়েছে গ্রাম, শহর, নদী তীরবর্তী এলাকা। এখানে উত্তর হবে শহর। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো আহার, রাজ্য না ভুক্তি। তো গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি। হর্ষবর্ধন রচিত নয় রুদ্র রাক্ষস রত্নাবলী প্রিয়দর্শিকা। উত্তর হবে রুদ্র রাক্ষস। এরপর জীবক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজবৈদ্য, বিম্বিসারের রাজবৈদ্য, অশোকের রাজবৈদ্য। উত্তর হচ্ছে বিম্বিসারের রাজবৈদ্য। প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট এর আমলে। এখানে উত্তর হবে ব্রহ্মগুপ্ত এর আমলে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রকে বলা হতো জীবনশাস্ত্র, উপবেদ না প্রাণদান। উত্তর লিখবে উপবেদ। নাটকের পর্দাকে হিন্দিতে, সংস্কৃততে না পালিতে বলে জবনিকা বা জবনিকা। উত্তর হবে সংস্কৃততে। সোয়ান জাং চীন থেকে উপমহাদেশে এসেছিলেন 630 খ্রিস্টাব্দে, 399 খ্রিস্টাব্দে, 405 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 630 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। তো কয়ের দাগে এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। নাম্বার 1, বৈদিক যুগের শিক্ষা চর্চা কিভাবে হতো? বৈদিক যুগের শিক্ষা চর্চা হতো মৌখিকভাবে। বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের কি বলা হয়? বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হয় লিচ্ছবি। 3 নম্বরে হচ্ছে তামিলনাড়ুর কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো? তো তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 4 নম্বর থেকে মথুরা রীতির ভাস্কর্যে কোন চুনাপাথরের বেশি ব্যবহার হতো? তো মথুরা রীতির ভাস্কর্যে লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো। পরের থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1, ড্যাশ বেদ আসলে জাদু মন্ত্রের সংকলন। তো অথর্ব বেদ আসলে জাদু মন্ত্রের সংকলন। অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে ড্যাশ বলা হয়? অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে বলা হয় গণরাজ্য। এরপর গন্ডোফার্নেসের আমলে ড্যাশ খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন। তো উত্তর হবে গন্ডোফার্নেসের আমলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন। গয়ের থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1 × 3 = 3। আদি বৈদিক সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ। এটা হবে সত্য। রবিকীর্তি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এটা মিথ্যা হবে। তারপর মেহরৌলি লৌহ হস্তে মরচে পড়েনি। এটা হচ্ছে সত্য। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। 1 × 4 = 4। ক স্তম্ভে দেওয়া হচ্ছে কারসাপন, গ্রিক শাসন, পঞ্চম বেদ, সাতবাহন বংশ। খ স্তম্ভে রয়েছে সিমুখ, মুদ্রা, আলেকজান্ডার, মহাভারত। এইগুলো আমরা এখানে মিলিয়ে লিখছি। কারসাপন হবে মুদ্রা। তারপর গ্রিক শাসন, এটা হচ্ছে আলেকজান্ডার। তারপর পঞ্চম বেদ, এটা হচ্ছে মহাভারতে রয়েছে। আর সাতবাহন বংশ হচ্ছে সিমুখ। পরের 3 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-3টে বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 6 × 2 = 12 নম্বর দেওয়া হচ্ছে। কয়ের দাগে কৌটিল্য রচিত অর্থশাস্ত্র বইটিতে বিষয়বস্তু কী কী ছিল? কৌটিল্য রচিত অর্থশাস্ত্র বইটিতে রাষ্ট্রীয় শাসন কার্যে প্রধান হলেন রাজা। তার কথায় শেষ কথা কার্যের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। অর্থশাস্ত্রে শাসকের কী কী করা উচিত তাও বলা হয়েছে এই বইটিতে। পরের থেকে আর্য সত্য কি? বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ হলেন প্রধান ব্যক্তি। তার প্রচারিত ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব
বৌদ্ধ সংঘের। তিনি এই তিন মিলে হয় বুদ্ধ ধম্ম সংঘ। এই তিনটি হলো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঘরের দাগে দিগম্বর কাকে বলে? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়া এই জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহ। তিনি এবং তার অনুগামীরা মহাবীরের মতোই কোনো পোশাক পরতেন না। এদেরকে বলা হতো দিগম্বর। দাগে সংখ্যায়ন কি? পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি নিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। এই গণিত বিজ্ঞানকে জৈনরা সংখ্যায়ন বলতো। নেক্সট হচ্ছে চয়ের দাগে অগ্রহার ব্যবস্থা কি? খ্রিস্টীয় 4th শতকের শুরু থেকে ব্রাহ্মণ এবং ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ, পুরোহিত এবং ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ড দানের এই রীতি অগ্রহার নামে পরিচিত। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর। প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগের টিকা লিখতে হবে আর্যভট্ট সম্পর্কে। তো আমরা লিখছি আর্যভট্ট সম্পর্কে। গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। 4টি খণ্ডে এবং 118টি স্তোত্রে বিভক্ত আর্যভট্টীয় নামক গ্রন্থে তিনি গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। তিনি প্রথম শূন্যের ব্যবহার করেন। আর্যভট্টের মতে পৃথিবীর আকৃতি গোল এবং নিজ অক্ষের উপর পৃথিবী অবিরাম ঘুরছে। পরেরটা হচ্ছে অথবা দিয়ে টিকা লিখতে হবে জীবক সম্পর্কে। জীবক ছিলেন বুদ্ধের সময়কালের একজন চিকিৎসক। তিনি বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন। তার জন্ম রাজগৃহে হলেও তিনি তক্ষশিলায় গিয়ে গুরু আত্রেয়র কাছে শিক্ষা গ্রহণ করেন। জীবক রাজা বিম্বিসার ও গৌতম বুদ্ধকে বেশ কয়েকবার কঠিন রোগ থেকে সারিয়ে তুলেছিলেন। এরপর ক্ষয়ের দাগে টিকা লিখতে হবে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে। তো এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে আমরা লিখছি। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ দুর্গের মধ্যে এই প্রশস্তটি পাওয়া যায়। এই প্রশস্তটি ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় খোদাই করা হয়েছে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বিজয় এবং অন্য রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত গুণাবলী প্রভৃতির পরিচয় পাওয়া যায়। অথবা দিয়ে দেখো অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। তো অশোকের ধম্ম সম্পর্কে আমরা লিখছি অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধম্ম নীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ধর্মের মূল কথা। তো অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা বন্ধ, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মধ্যে অশোক প্রজাদের সন্তানতুল্য মনে করতেন। নেক্সট উদ্দেশ্য। অশোকের ধর্মের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতি সাধন। এরপর হচ্ছে গয়ের দাগে মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি সম্পর্কে যা যেন লেখন। তো মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ। মৌর্য আমলে পুরুষরা ধুতি ও চাদরের মতো পোশাক পরত এবং নারীরা পোশাকের উপর চাদর বা ওড়না ব্যবহার করত। ধনী ও রাজপরিবারের নারী পুরুষরা দামি পোশাক পরত। সাধারণ মানুষ সুতির কাপড়ই বেশি পছন্দ করত। মৌর্য যুগের ঘরবাড়ি। মৌর্য যুগের ঘরবাড়ি তৈরি করা হতো মাটি, পাথর, ইট এবং কাঠ দিয়ে। অনেকে ঘরের দেওয়ালে নানা রঙের ছবি আঁকত। প্রতিটি বাড়িতে আসবাবপত্র রূপে রাখা হতো চৌকি, খাট, তোশক, মাদুর, বালিশ, চাদর ইত্যাদি প্রভৃতি। অথবা দিয়ে বলা হচ্ছে টিকা লিখতে হবে সুদর্শন হ্রদ সম্পর্কে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাজকীয় উদ্দেশ্যে জলসেচ ব্যবস্থার একটি প্রধান উদাহরণ সুদর্শন হ্রদ। ওকে, মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত ওই হ্রদের ব্যবহার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে এই হ্রদ বানানো হয়েছিল। ওয়াড় কথার মানে হচ্ছে শহর। এটি একটি নদীভিত্তিক বড় মাপের সেচ প্রকল্প। অশোকের শাসনকালে সেচ প্রকল্পটিতে কয়েকটি সেচ খালও যোগ করা হয়। শাসক রুদ্রদামন এই হ্রদটির সংস্কার করেন। বাঁধটিকে আরও বড় ও শক্ত করা হয়। এই পুরো কাজের বর্ণনা রুদ্রদামন জুনাগড় একটি শিলালেখতে খোদাই করেছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের শাসনের প্রথম বছরেই আবার হ্রদটি
মেরামতির দরকার হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সুদর্শন হ্রদের টানা ব্যবহার হয়েছিল। ঘরের দেখা দূত বিনিময় বলতে কী বোঝায়? প্রাচীন ভারতীয় উপমহাদেশ এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম ছিল দূতের আদান প্রদান। এটি দূত বিনিময় নামে পরিচিত। দূত বিনিময় মূলত মৌর্য আমলে শুরু হয়েছিল। এইসব দূতের অনেকেই নিজেদের অভিজ্ঞতা লিখে রেখেছিলেন। উমর থেকে তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলায় অবস্থিত ছিল তক্ষশিলা মহাবিহার। দেশের নানা জায়গা থেকে ছাত্ররা উচ্চ শিক্ষার জন্য তক্ষশিলায় আসত। 16 থেকে 20 বছরের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। প্রায় 8 বছর ধরে লেখাপড়া চলত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো চতুর্বেদ, পুরাণ, ইতিহাস, চিকিৎসাবিদ্যা, দর্শন, হিসাবশাস্ত্র, যুদ্ধবিদ্যা প্রভৃতি। তক্ষশিলা মহাবিহারের কয়েকজন বিখ্যাত শিক্ষার্থী ছিলেন জীবক, পাণিনি, চাণক্য প্রমুখ। নেক্সট 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 3 5 15 নম্বর রয়েছে। কয়ের দাগে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে লেখো। তো চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা লিখছি। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। এরা প্রজাদের প্রিয় ছিলেন না। চাণক্য নামের এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়েন। চাণক্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। শেষ নন্দ রাজা ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যই প্রথম সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্যের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। কয়ের দেখা ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বিবরণ দাও। তো ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে যা জানা যায় সেগুলি হলো: 1 নম্বর, ফাসিয়ান লিখেছেন ভারতীয় উপমহাদেশে অনেকগুলি নগর ছিল। সেগুলির মধ্যে মধ্য দেশের নগরগুলি ছিল উন্নত। 2 নম্বর, তার মতে ভারতীয় নগরগুলিতে জনগণ সুখে শান্তিতে বসবাস করত, তবে চণ্ডালরা নগরের বাইরে বাস করত। 3 নম্বর, ফাসিয়ানের মতে এদেশের নগরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নগর পাটলিপুত্র। তার মতে পাটলিপুত্রের লোকেরা ছিল সুখী এবং সম্পদশালী। 4 নম্বর হচ্ছে ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে বিনামূল্যে ওষুধ ও দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতেন। সেখানে গরিব মানুষদের থাকা খাওয়ারও ব্যবস্থা ছিল। গয়ের দেখা হচ্ছে প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তো প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচিত হতে থাকে। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্রোপচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক 2টি গুরুত্বপূর্ণ বই হল চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। গুপ্ত ও গুপ্তোত্তর কালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 6-এর 3rd সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তাই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে পাঠ্য বই থেকে খুব ভালোভাবে কিন্তু প্রতিটা অধ্যায় রিডিং পড়বে। ওকে, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। ওকে, তো অ্যাপটিকে তোমাদের প্রথমে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে সেখানে, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড নিজের মতো লিখবে, যেটা তুমি মনে রাখতে পারবে, এবং নিজের এলাকার নাম সেখানে লিখতে হবে। দিয়ে রেজিস্টার করার পর তোমাদের সামনে অ্যাপটি খুলে যাবে। তারপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সাবজেক্টগুলোকে ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যেই ক্লাসে তুমি পিডিএফ বা কোর্স দেখতে চাইছো সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেবে, অথবা সব ক্লাসগুলোই সিলেক্ট করতে পারো একই সঙ্গে, তাহলে সব ক্লাসের কোর্স এখানে দেখা যাবে। যদি একটা নির্দিষ্ট ক্লাস আমি দেখতে চাই তাহলে শুধুমাত্র সেই ক্লাসটিকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবো। তো আমি ক্লাস 6টা এখানে সিলেক্ট করলাম, তাহলে ক্লাস 6-এর কোর্সগুলো আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, নিচেও ওপরেও দেখা যাবে, নিচেও দেখা যাবে। ঠিক আছে, ক্লাস 6-এর অল সাবজেক্টের যে কোর্স সেটা হচ্ছে, দেখো এটা এখানে রয়েছে।
অল সাবজেক্টে 399 রুপিজে সমস্ত পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে, 5টি করে মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া থাকবে, সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে এবং 5টি করে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। ইংরাজি আর গণিতের কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে না, শুধুমাত্র কোশ্চেন পেপারগুলো থাকবে, উত্তর করে দেওয়া থাকবে আর হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। তো প্লে লিস্টে ক্লিক করে ডিটেলসগুলো চেক করতে পারবে, কন্টেন্টে ক্লিক করবে, তারপর এখানে সাবজেক্ট ওয়াইজ এগুলো সব চলে আসবে, ঠিক আছে। আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আছে, তারপর কোশ্চেন মডেল কোশ্চেন পেপারের উত্তর করে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে, 5টি করে সেট দেওয়া আছে। এগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এটাকে পারচেস করার পর বাই নাওতে ক্লিক করে পারচেস করতে হবে, তোমাকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে তারপরে, ঠিক আছে। আর অন্যান্য ক্লাস নিতে চাইলে এখানে আবার ক্লিক করবে, ক্লিক করে সেই ক্লাসগুলোকে সিলেক্ট করবে। যদি কোনো নির্দিষ্ট ক্লাস দেখতে চাও সেই ক্লাস সিলেক্ট করবে, অথবা সব ক্লাসগুলোকে ক্লিক করে সেভ চেঞ্জ, তারপরে ইয়েস বাটনে ক্লিক করলে সব ক্লাসগুলো এখান থেকে উপর থেকেও দেখা যাবে, অথবা নিচের থেকেও দেখা যাবে, অথবা এখানে অল কোর্স দেওয়া আছে, এখানে ক্লিক করলে এইভাবে কিন্তু এখান থেকে স্ক্রোল করে করেও সব দেখা যাবে, এবার যেটা প্রয়োজন সেটা এখান থেকে তুমি নিতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।